আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন। আজকে আমি মূলত জব পরীক্ষায় বাংলার প্রস্তুতিকে শানিত এবং পরিমার্জিত করার লক্ষ্যে একটি ভয়ঙ্কর জুটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ভয়ঙ্কর জুটির অন্তর্গত বইগুলো বর্তমানে আমাদের বাংলার যে কাঙ্ক্ষিত প্রিপারেশন সেটা নিতে অনেকটা হেল্পফুল হবে, এবং এখন যে ডিপ কোশ্চেন হয় বা একটু ভেতর থেকে কোশ্চেন হয়, সেই ভেতর থেকে কোশ্চেনগুলো পারতেও অনেকটা হেল্পফুল হবে এই ভয়ঙ্কর জুটির অন্তর্গত বইগুলো। এটা আমার দেওয়া নাম যে বাংলা একটা ভয়ঙ্কর জুটি আমার সামনে আছে। তো এখন বেসিক্যালি আসলে কেন ভয়ঙ্কর জুটি বলা হচ্ছে বা প্রত্যেকটা বইয়ের বিশেষত্বটা কি বা ভিতরের অবস্থাটা কি, প্রেজেন্টেশন কেমন বা কি আসল বিষয়, সেটা নিয়ে জাস্ট একটু কিঞ্চিত আমরা প্রত্যেকটা বই নিয়ে অল্প অল্প করে কথা বলবো 2 মিনিট করে, ঠিক আছে? তো এতে করে আপনাদের বুঝতে একটু হেল্পফুল হবে বইয়ের ভেতরে প্রেজেন্টেশনটা কেমন বা কোন বইটা সিলেক্ট করা যাবে আপনার জন্য। কারণ প্রত্যেকে কিন্তু অ্যাবিলিটি অনুযায়ী বই সিলেক্ট করতে হবে। যিনি ডিটেলস পড়তে পারেন না তিনি নিশ্চিতভাবে একটা ডিটেলস বই সিলেক্ট করবেন, বিষয়টা এমন না। বা যিনি ডিটেলস পড়তে পারেন তিনি নিশ্চিতভাবে কম ডিটেলস আছে এমন বই তিনি করবেন না, মানে কিনবেন না। হ্যাঁ, সো আবার এখানে একটা ব্যাপার আছে, ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে। অনেক ভাই বোনের দেখা গেল যে অর্থ কষ্টের একটা ব্যাপার থাকে, তো তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা একাধিক বই কিনতে পারে না। তো তারা কোন বইটা কিনলে ভালো হবে বা একটা একটা মোটামুটি রেঞ্জে, কোন রেঞ্জের মধ্যে বা একটু কম দামে মোটামুটিভাবে একটা ভালো বই কিনে যদি তিনটাই প্রিপারেশন নেওয়া যায়, সেটাও একটা বড় বিষয়, তাই না? বিষয়টা এই আর কি। আমি দোয়া করব আমার সেই সকল ভাই বোনদের, মানে যাদের অর্থকষ্ট আছে, তাদের মহান আল্লাহ পাক সেই অর্থকষ্ট দূর করে দিক এবং তাদের যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করুক। কারণ অনেক সময় আছে তো যে দেখা গেলো যে নিজের ইচ্ছা থাকে এই বইগুলা পড়ার, এইগুলা করার, কিন্তু হয়তো ফিনান্সিয়াল সমস্যার কারণে তিনি কিনতে পারেন না, পুরাতন অনেক অনেক পুরাতন বই দিয়ে কাজ চালান। হ্যাঁ, এরকম অনেকে আছে। তো আমার সেই সকল ভাই বোনদের জন্য মন থেকে দোয়া থাকবে, এবং ইনশাল্লাহ তারা হয়তো যাতে একটা ভালো একটা বই যাতে কিনে নিতে পারেন, এত বই না কিনে জাস্ট একটা গ্রহণযোগ্য বা একটা স্ট্যান্ডার্ড বই কিনে যদি প্রিপারেশন নিতে পারে সেটা ভালো। এই আর কি। সো যাই হোক, এখন আমরা প্রত্যেকটা বই নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। প্রথম যে বইটা নিয়ে আমি কথা বলবো, আমি বইগুলো একটু সরিয়ে দিচ্ছি আস্তে আস্তে, এবং শেষে বাংলাবিদ বই নিয়ে একটু কথা বলবো, বাংলাবিদ ব্যাকরণ বইটা। যাই হোক, এটা আমি বলবো না একটু পরে। আচ্ছা, সো এখন আমরা যদি প্রথমে আসি, প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে জয়যাত্রা নিয়ে। যদিও এটা নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও করেছি আপনাদের। হ্যাঁ, কারণ হচ্ছে এই বইটা সম্পর্কে অনেকে হয়তো জানেন না, তো জানানোর প্রয়াসে এবং এই বইটার বিশেষত্বটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, যাতে ভালো মানের বইগুলো এইভাবে সবার নজরে আসে। কারণ অন্বেষণ বলেন, টেক্কা বলেন, এরপর ইনসেপশন বলেন, এই বইগুলো মোটামুটিভাবে এখন একটা মার্কেটে স্থায়ী একটা অবস্থান করে নিচ্ছে এবং চিনছে খুব ভালো মানের বই, এবং সবাই কিন্তু নিচ্ছেও। সো কিন্তু জয়যাত্রা বইটা যেহেতু পথ চলাটা দেখা গেল যে একটু ভালো মতো শুরু হবে, এটাই আমরা প্রত্যাশা করি, এবং যেহেতু ভালো মানের বই সেটা সবার সামনে আসুক, এই কারণে আমি আলাদা করে একটা ভিডিও করে এই বইয়ের ভেতরে কি কি আছে সেটা বলে দিয়েছি। জাস্ট যেহেতু আমি ডিটেলস এটা নিয়ে একটা ভিডিও করেছি, সো আমি এত বিস্তারিত বলবো না। তবুও যেহেতু সবগুলো বই নিয়ে একটা রিভিউ করছি বা সবগুলো বই নিয়ে কথা বলছি, জাস্ট 1 মিনিট 2 মিনিট করে প্রত্যেকটা বইয়ের বিশেষত্বটা যদি দ্রুত বলতে পারি সেটা আপনাদের জন্য লাভ। আচ্ছা, বাংলা জয়যাত্রা বইয়ের মধ্যে কি কি আছে? সাহিত্য, ব্যাকরণ, মুখস্থ পাঠ, তিনটাই আছে। ঠিক আছে, এখন এই তিনটার প্রেজেন্টেশনটা কেমন একটা একটা করে দেখায় দেন, তাহলে আমি একটু দেখাই দিই। এই যে বাংলা জয়যাত্রা বই, এই বাংলা জয়যাত্রা বইয়ের প্রথম কথা হচ্ছে এই বইটা সবচেয়ে বেশি সাহিত্যের জন্য সমাদৃত এবং সাহিত্যের সবচেয়ে বেস্ট বই হিসেবে এখন বর্তমানে সবাই ট্রিট করছে। কারণ অনেক ডিপ কোশ্চেন সাহিত্যের এই বইটা থেকে কিন্তু কমন ছিল, এবং যেই জিনিসগুলো কমন ছিল না সেগুলো কিন্তু প্রায় ধারে কাছে ছিল। মানে আপনি যদি বেসটা অন্তত কাজে লাগাতে পারেন, তাহলে আপনি সেই প্রশ্নগুলো একটু ফ্লেক্সিবল ভাবে পারতে পারেন। আচ্ছা, তো এই বইটার ভিতরে কি আছে? প্রথমত দেখেন, সূচিপত্র নিশ্চিতভাবে তো থাকবেই প্রত্যেকটা বইয়ে। এই হচ্ছে সূচিপত্র। আমি আপনাদের আগে সূচিপত্র দেখাই। প্রথমত প্রাচীন যুগ আছে, তারপর মধ্যযুগ আছে, তারপর এই মধ্যযুগের কবি সাহিত্যিকদের পরিচয় আছে, আপনারা দেখতেই পাচ্ছেন সবকিছু। এরপর দেন হচ্ছে আধুনিক যুগ আছে, এবং দেন হচ্ছে এই জায়গায় বাংলা সাহিত্যে কিছু গুরুত্বপূর্ণ ছক আছে। এই যে ইতিহাস বিষয়ক গ্রন্থ, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, সব প্রত্যেকটা ছক ছক করে দেওয়া আছে। তারপর আধুনিক যুগের কবিদের প্রায় 300+ কবি সম্ভবত তিনি দিয়েছেন, কারণ এই বইটা সব থেকে বিস্তারিত লেখা বই। আমরা দেখাচ্ছি সবকিছু, সমস্যা নেই। এটা হচ্ছে বেসিক্যালি আপনার সূচিপত্র। এখন আমরা যদি একটু প্রেজেন্টেশনে চলে যাই, দেখেন আমরা যে কোনো একজন লেখক বের করি। আচ্ছা, যে কোনো একজন লেখক বের করি। হ্যাঁ, যে কোনো একজন লেখক, একজন মোটামুটি ভাবে, আচ্ছা
সামনে আছে আহসান হাবিব। ওকে, আহসান হাবিব সামনে চলে আসছে। তো এখন আমরা দেখি তিনি কিভাবে সাজিয়েছেন। প্রথম কথা হচ্ছে একজন লেখকের সিম্পল কিছু ব্যাপার স্যাপার, জন্ম মৃত্যু, জন্মস্থান, পিতা মাতা, এই ব্যাপারগুলো আছে। এরপর দেন সাহিত্যকর্মের একটা ছক আছে যেখানে তিনি প্রত্যেকটা জিনিস সুন্দর মতো ফুটিয়ে তুলেছেন। ডাইজেস্টে বেসিক্যালি এই ধরনের ছক টক থাকে, কিন্তু তার বইয়ে এই ছকের মধ্যে আরো বেশি সমাদৃত, ডাইজেস্টের চেয়েও অনেক বেশি সমাদৃত, এবং সব গ্রন্থ মোটামুটি তিনি কাভার আপ করার চেষ্টা করেছেন। এটা বেস্ট একটা পয়েন্ট। এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু হাইলাইট করেছেন। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যে তিনি, আমরা জানি যে সবগুলো মাথায় রাখা কিন্তু আমাদের জন্য কঠিন। তো তিনি ওই যে যেগুলো সবচেয়ে বেশি বেশি পরীক্ষায় আসছে সেগুলোকে একটু বোল্ড করে দিয়েছেন, এতে করে আপনি বুঝতে পারবেন যে কোনগুলো আসলে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এটা সব থেকে একটা বড় ইম্পর্টেন্ট, মানে বড় একটা ভালো জায়গা। ঠিক আছে না? আচ্ছা, তারপর আছে কি তথ্য কণিকা। তথ্য কণিকাটা কার? আহসান হাবিবের। মানে তার গুরুত্বপূর্ণ জীবনীর, মানে জীবনীতে বেশ কিছু ব্যাপার স্যাপার নিয়ে তিনি তথ্য কণিকা এখানে সাজিয়েছেন। তার মানে আমরা কয়টা সেকশন দেখেছি? তার তার হচ্ছে বেসিক কথা ফার্স্ট সেকশন, সেকেন্ড সেকশনে হচ্ছে সাহিত্যকর্ম, থার্ড সেকশন হচ্ছে তথ্য কণিকা, ফোর্থ সেকশনে হচ্ছে গ্রন্থ পরিচিতি। এটাই সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এবং হচ্ছে উক্তি, মানে এই দুইটা পার্ট, গ্রন্থ পরিচিতি এবং উক্তি, এই দুইটা পার্ট এই বইয়ে সবচেয়ে সুন্দর করে লেখা আছে অন্যান্য বইয়ের তুলনায়। আপনি যদি অন্যান্য বই দেখেন হয়তো দেখবেন যে প্রত্যেকটা গ্রন্থের হয়তো অল্প কিছু লেখা, 1 লাইন লেখা, 2 লাইন লেখা, সব গ্রন্থের কিন্তু আপনি এত ডিটেলস পাবেন না, যেটা কিনা এখানে আছে। দেখেন রাত্রি শেষ, বলো যে এগুলো কোথা থেকে দিয়েছে ভাইয়া? এগুলো হচ্ছে এই যে ছকের মধ্যে আছে না, দেখেন এই যে রাত্রি শেষ একটু বোল করা ছিল, ছায়া হরিণ, সারা দুপুর, মানে যেগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল সেই গুরুত্বপূর্ণ গ্রন্থের প্রেক্ষাপটগুলো তিনি উল্লেখ করেছেন। দেখেন রাত্রি শেষ লেখা, তারপর ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বস্তি, অরণ্য নীলিমা, না রানী খালের সাঁকো, মানে প্রত্যেকটা গ্রন্থে তিনি ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করেছেন, যেটা কিনা অন্যান্য যে কোনো বইয়ের চেয়ে সব থেকে বেশি এবং ডিটেলস। এখন বলছে যেমন যে আহসান হাবিবের লেখা আমরা কিন্তু খুবই কম পড়ি, তার এখানেই যদি এরকম থাকে, তার মানে আপনি একটু প্রমিনেন্ট রাইটারগুলো চেক করে দেখেন, যেটা আমার প্রথম ভিডিও দেখেছেন হয়তো জসিমউদ্দিন নিয়ে আমি একটু ওইখানে বলেছি, জসিমউদ্দিনের খুব ডিটেলস ওইখানে সবকিছু ছিল। ঠিক আছে না বিষয়টা? আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন, মানে একজন লেখকের সিম্পল ব্যাপার, সাহিত্যকর্ম, তথ্য কণিকা, তারপর দেন হচ্ছে গ্রন্থ পরিচিতি এবং উক্তি, 5টা সেকশন, এবং লাস্টে হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্ন তিনি এখানে অ্যাড করেছেন। তো এইভাবে তিনি আধুনিক যুগের প্রত্যেকটা লেখককে তিনি সাজিয়েছেন। ঠিক আছে, এবং আমার কাছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা লেগেছে গ্রন্থ পরিচিতি এবং উক্তি জায়গাটা। কারণ এই জায়গা, এই জায়গাগুলো আসলে আমরা সব থেকে গুছানোভাবে পেতে পছন্দ করি। কারণ প্রত্যেকটা গল্পের, মানে প্রত্যেকটা গ্রন্থের ব্যাকগ্রাউন্ডটা কি অনেকে হয়তো গুগলে সার্চ করে বা বিভিন্ন জায়গায় সার্চ করে, কিন্তু আপনার এখানে সার্চ করা কোনো ঝামেলা নেই। লেখক খুব সুন্দর মতো জিনিসটাকে তুলে ধরেছেন। আমরা যদি এখন রিডিং দিয়ে যাই, প্রত্যেকটা গ্রন্থের আমাদের কিন্তু প্রেক্ষাপটটা ক্লিয়ার থাকবে। তো এতে করে প্রশ্ন আসলে যেই টাইপ অফ প্রশ্ন আসুক, আমাদের কিন্তু পারাটা অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনারা যদি আরো দেখেন, যেমন হচ্ছে এরপর এই যে এটা লাস্ট দিন দেখিয়েছিলাম, এই যে জসিমউদ্দিন, ঠিক আছে, একজন প্রমিনেন্ট রাইটার। এই যে দেখেন বেসিক সাহিত্যকর্মের জায়গা, তারপর দেন হচ্ছে তথ্য কণিকা, এই যে গ্রন্থ পরিচিতি। এখন যেহেতু তার গ্রন্থগুলো একটু বেশি পরীক্ষায় আসে, এই কারণে তার ব্যাখ্যাগুলো একটু বেশি হয়েছে। দেখেন রাখালি, এরপর দেন নকশিকাঁথা মাঠ, এরপর দেন এখানে খুঁজে পাবেন সৌজনবাদিয়ার ঘাট, হ্যাঁ, তারপর দেন হচ্ছে আপনার এই যে ভয়াবহ সেই দিনগুলোতে, পদ্মা নদীর দেশে, সবগুলো কিন্তু তিনি উল্লেখ করেছেন। ঠিক আছে, এই যে উল্লেখ করেছেন। ঠিক আছে, তারপর দেন হচ্ছে উক্তির জায়গাটা এইভাবে ছক করে দিয়েছেন। যেহেতু তিনি প্রমিনেন্ট রাইটার, তার মানে হচ্ছে তার অনেকগুলো উক্তি আছে, তো তিনি সবগুলো বক্সে নিয়ে আসছেন। তারপর দেন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্ন। সো এইভাবে তিনি প্রত্যেকটা লেখকের জীবনী তিনি সাজিয়েছেন। এবং আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে যে বললাম যে ইউনিক জায়গা, যেটা দিয়ে আপনি অন্য বই থেকে এই বইটাকে আলাদা করতে পারেন, সেটি হচ্ছে গ্রন্থ পরিচিতি এবং উক্তির জায়গাটা। হ্যাঁ, যেটা আপনি অন্য যেই বই দেখেন না কেন, আপনি যে বই দেখেন না কেন, এতটা গুছিয়ে আসলে দেওয়া নেই। ঠিক আছে, এবং এখানে আরো অনেক আনকমন জায়গা আছে। আপনি হয়তো পেতে পারেন যে হ্যাঁ গুছিয়ে পেয়ে গেছি ওই বইতেও, কিন্তু এখানে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, মানে একটু আনকমন জায়গা বা ডিপের ব্যাপার স্যাপার আছে। সো সেই জিনিসগুলো আসলে মানে এখানে ফুটিয়ে তোলা, এবং এটা অনেক মৌলিক বইয়ের সমন্বয়ে তিনি তৈরি করেছেন, মৌলিক বইয়ের রেফারেন্স দিয়ে অনেক কষ্ট করে তিনি তৈরি করেছেন, যেটা খুবই খুবই একটা প্রশংসার দাবিদার। কারণ বর্তমান পিএসসিতে যারা আছেন তারা হয়তো মৌলিক বইকে ফলো করবেন, তো তিনি যেহেতু এই বইটা যেহেতু মৌলিক বইকে ফলো করে তিনি লিখেছেন, তার মানে প্রশ্ন ওনারা যদি মৌলিক বই থেকেও করে, আপনার তো কমন পাওয়ার কথা, তাই না? বিষয়টা হচ্ছে এরকম, তাই না? যেহেতু মৌলিক বইকে কেন্দ্র করে লিখেছে এবং
এতে করে আপনার জন্য আরো বেশি সুবিধা যে এটা কাভার আপ করাটা ইজি। তারপর আছে কিভাবে, তারপর হচ্ছে এখানে সামনের দিকে আমার মনে হয় 60 থেকে 70 পেজ তিনি ইম্পর্টেন্ট ছক দিয়েছেন বাংলা সাহিত্যের। এই যে বিখ্যাত বাংলা কাব্য, এরপর বিখ্যাত বাংলা কবিতা, এরপর দেন হচ্ছে আপনার বিখ্যাত বাংলা এই যে নাটক, এই যে নাটকের ব্যাপারগুলো দিয়ে দিয়েছেন, এই যে বিখ্যাত বাংলা নাটক, ঠিক আছে। এরকম করে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ আপনি ছক পাবেন, এই যে ছোট গল্পের ছক পাবেন, তারপর দেন হচ্ছে উপন্যাসেরও ছক পাবেন, এই যে বিখ্যাত বাংলা উপন্যাস, ঠিক আছে। এভাবে ধরে ধরে আপনার কিন্তু এই যে একদম প্রথম দিকেই দেখবেন যে তিনি 60 পেজের মতো এই ধরনের কাজ করছে। তারপর দেন হচ্ছে প্রত্যেক সাহিত্যিককে কিভাবে সাজিয়েছে আপনারা তো দেখতেই পেয়েছেন, 4-5টা সেকশন ভাগ করে তিনি সাজিয়েছেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেক সাহিত্যিককে কিভাবে সাজানো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সামনে বই, দেখেন ইব্রাহিম খাঁ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অতটা গুরুত্বপূর্ণ না, বাট গুরুত্বপূর্ণ না হলেও তিনি কিভাবে সাজিয়েছেন যে দেখেন যে কমন যে ব্যাপারটা, সাহিত্যকর্ম, তথ্য কণিকা, তারপর দেন হচ্ছে এখানে তো আর উক্তি পাঠটা নেই, গ্রন্থ পরিচিতি নেই। কেন দরকার নেই? কারণ আমাদের আসলে পরীক্ষায় মানে এত বেশি ইব্রাহিম খাঁ থেকে কিন্তু প্রশ্ন হয় না, আপনারা তো জানেনই নিশ্চিতভাবে। আমরা কি গ্রন্থ পরিচিতি এখন এই 300 জন লেখকেরই পড়বো? নিশ্চিতভাবে না। আমাদের যেগুলো প্রমিনেন্ট রাইটার, সে প্রমিনেন্ট রাইটারগুলোই পড়বো, তাই না বিষয়টা? যেমন দেখেন এই যে ইমদাদুল হক মিলন, ঠিক আছে, তিনি কিন্তু কিছুটা প্রমিনেন্ট রাইটার। ইব্রাহিম খাঁর চেয়ে ইমদাদুল হক মিলন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তার এখানে কিন্তু দেখেন এই যে এখানে দেখেন এই যে তথ্য, এরপর দেন গ্রন্থ পরিচিতি না সরি, যে সাহিত্যকর্ম, তারপর দেন হচ্ছে আপনি দেখেন এখানে তথ্য কণিকা এবং গ্রন্থ পরিচিতি কিছুটা আছে। ওই যে বললাম কিছু কিছু, যেহেতু তিনি কিছুটা ইম্পর্টেন্ট, তার মানে তার তো কিছু গ্রন্থ পরিচিতি দেওয়া দরকার, তাই না বিষয়টা? ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনিও খুব ইম্পর্টেন্ট, দেখেন তারও সাজিয়েছে কিভাবে, বেসিক সাহিত্যকর্ম, তথ্য কণিকা, গ্রন্থ পরিচিতি এবং উক্তি, ঠিক আছে। তার মানে যেখানে যেটা গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু তিনি সেইভাবে সাজিয়েছেন, যেটা আমাদের গুরুত্বপূর্ণ না। এখন যদি আপনি এখান থেকে এটা এক্সপেক্ট করেন ইব্রাহিম খাঁ থেকে মানে এইভাবে তিনি 5 ক্যাটাগরিতে সাজাবেন, তাইলে তো আমাদের জন্য পড়াটা অনেক ইজি হয়ে যাবে। তিনি সাজাতে পারতেন, কিন্তু দেখা গেল যে এটা তো আমাদের দরকার নাই, এটা তো আমাদের অতটা ইম্পর্টেন্ট মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে। সো এই কারণে আমাদের যেগুলো দরকার তিনি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। তো এটা খুবই একটা বেস্ট পসিবল জায়গা। এবং এখানে আমরা যদি এরপর দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেগুলো বেশি দেখেন অনেক লেখা, তবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তিনি কি করেছেন, মার্ক করে রেখেছেন, যেটা খুবই ভালো বিষয়। তারপর এই বইয়ের সাহিত্যের ব্যাপারটা কেমন আছে আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। অনেকে চর্যাপদের ব্যাপারটা, যেমন চর্যাপদ, এই যে চর্যাপদে দেখেন চর্যাপদ, এই যে চর্যাপদের তিনি হচ্ছে খুব এই যে দেখেন চর্যাপদের ব্যাপারটা দেখলে আরো ক্লিয়ার হবে না। এই যে চর্যাপদ দেখেন কিভাবে সাজিয়েছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে, হ্যাঁ এই যে দেখেন একটু দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে, এই যে আশা করি দেখা যাচ্ছে। আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রেজেন্টেশনটা আছে। এই যে চর্যাপদের ব্যাপারগুলো, বিষয়বস্তু, পদকর্তা, প্রত্যেকটা সেকশন ধরে ধরে তিনি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা, অনেক বিস্তারিত আছে। কিন্তু আসলে সত্যিকার থেকে মানে আপনি প্রশ্ন অ্যানালাইসিস করে, বর্তমান প্রশ্ন তো একটু ডিপ থেকে আসছে, তো আমাদের একটু দাগিয়ে দাগিয়ে পড়াটা ভালো, যারা আসলে বুঝতে পারবেন যে কোনগুলা গুরুত্বপূর্ণ, কারণ সব তো আপনি লাইন ধরে ধরে পড়তে পারবেন না, তাই না বিষয়টা? আচ্ছা, এবং এখানে সবচেয়ে বড় কথা রিটেন প্রশ্ন আছে। এই যে রিটেন প্রশ্নগুলো থাকার কারণে বইয়ের পেজটা একটু বেড়ে গেছে। তো এটা আসলে উনি চেয়েছেন যে আপনি প্রিলি রিটেন দুইটা একসাথে প্রিপারেশন নেন সাহিত্যের। সো সেই টার্গেটকে মেনটেন করে তিনি বই লিখেছেন, ঠিক আছে। এটা তারপর দেন হচ্ছে আবার দেখলাম যে আবার এই যে চর্যাপদের ছন্দ, এবং দেখেন এই যে চর্যাপদ নিয়ে যেভাবে সাজিয়েছেন তিনি। রিটেন প্রশ্নগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন, কারণ যেহেতু আপনারা রিটেন শুরুর দিকে প্রিপারেশন নেবেন না হয়তো অনেক ক্ষেত্রে, সো সেক্ষেত্রে আপনি রিটেনটা অ্যাভয়েড করতে পারেন। এবং চর্যাপদের উল্লেখযোগ্য পদগুলো খুব সুন্দর করে দেখেন, এই যে পদগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছেন, ঠিক আছে। তারপর দেন চর্যাপদে কিছু শব্দের অর্থ, যেটা বর্তমানে কিন্তু এই যে আপনার লাস্ট 47 কিন্তু আসছিল যে ওইটার অর্থ কি আসছে না, এইখান থেকে আসছে, হ্যাঁ। তো এইগুলো জানা থাকলে আমাদের জন্য পারাটা কিন্তু ইজি হয়। এবার চর্যাপদের পদকর্তাও আছে, এটা এটা কিন্তু দেখেন, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট কি ছিল, আমরা কি কেউ কি জানতাম চর্যাপদের ভেতর থেকে একটা শব্দের অর্থ চাবে? 47 কিন্তু আসছে। সো এই জিনিসগুলো জানার জন্য হলো আপনার এই বইটা আসলে পড়াটা খুব ভালো, হ্যাঁ। তারপর দেখেন এই যে চর্যাপদের সবগুলো আছে ভূসুকুপা। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কি। আর আমরা যদি ব্যাকরণ সেকশনটা বলি, তিনি এই বইটার ব্যাকরণ সেকশনকেও খুব সুন্দর করে সাজিয়েছেন। তো দেখা গেল যে আপনার জন্য করাটা ইজি। যেমন বাংলাটা সাহিত্যের ব্যাপারটা তো দেখছেন, সাহিত্যের জন্য টপ ক্লাস লেভেলের বই, এবং হচ্ছে তো টপ ক্লাস লেভেলের বই, এবং হচ্ছে ব্যাকরণের জন্য যথেষ্ট তিনি ভালো করেছেন, ঠিক আছে। যেমন আপনি সন্ধির পাঠটাই দেখেন, ব্যাকরণের এই যে সন্ধির পাঠটা তিনি আলোচনা করেছেন। এরপর দেন হচ্ছে স্বরসন্ধি, এই যে আলোচনা। এরপর দেন হচ্ছে এই যে দেখেন
এই ব্যাপার স্যাপারগুলো আছে, দেখেন সুন্দর করে কিন্তু সাজিয়েছেন। হ্যাঁ, সো এবং এখানে যথেষ্ট ভালো করে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন কিন্তু তিনি দিয়েছেন। ঠিক আছে, এই যে ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি আলাদা, ব্যঞ্জন সন্ধি আলাদা, খুব সুন্দর, খুব ভালো বিষয়। হ্যাঁ, বিসর্গ সন্ধি, ঠিক আছে, এভাবে করে তিনি আলাদা করে সাজিয়েছেন। ঠিক আছে, অন্যগুলো দেখেন সমাসের ব্যাপারটাও এখানে সমাস প্রত্যেকটা ধরে ধরে তিনি সাজিয়েছেন। ঠিক আছে, এই যে সমাসের ব্যাপারটা, ঠিক আছে, এই যে সমাসের ব্যাপারটা সাজিয়েছেন। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস, এই যে দেখেন কর্মধারয় সমাস আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চিতভাবে। ঠিক আছে, ব্যাকরণটাও তিনি যথেষ্ট আপডেট করেছেন। এটা আমাদের প্রথম এডিশন 2022-এ ছিল, তো তখন তো আমরা কেউ জানতাম না বা তখন প্রচার প্রসার এতটা ছিল না, বাট দেখতে পেয়েছি আবার ব্যাকরণ সাইডটাও তিনি যথেষ্ট ইমপ্রুভ করেছেন, যথেষ্ট একদম সাজিয়েছেন। সাহিত্যটা তো টপ ক্লাস, ওইটার আসলে ওইটা মানে ওই ধাঁচের বই আসলে এখন বর্তমানে নাই, এত ডিটেলস ধাঁচের বই, এবং সেই ক্ষেত্রে ব্যাকরণটাও তিনি যথেষ্ট সাহিত্যের সাথে পাল্লা দিয়ে ভালোই সাজিয়েছেন। ঠিক আছে না, বিষয়টা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই আর কি। সো এটা তার মানে আমরা ব্যাকরণকেও আমরা খুব ভালো বলছি, কারণ ব্যাকরণ পাঠটাও তিনি যথেষ্ট সুন্দর করে সাজান, যতটা সুন্দর সাজানো যায় তিনি চেষ্টা করেছেন যে প্রত্যেকটা সমাস আলাদা আলাদা করে, এটা টপিক বেসড জব সলিউশনের মতো কাজটা তিনি করেছেন। প্রত্যেকটা সমাস ধরে ধরে তিনি কিন্তু প্রশ্ন আলাদা করে দিয়েছেন, খুবই খুবই একটা ভালো কাজ করছেন। হ্যাঁ, তো এই যে প্রাদি সমাস, প্রাদি সমাস খুব ছোট্ট একটা টপিক, এরপর অলুক সমাস, তারপর দেন নিত্য সমাস, তো আপনারা বুঝতে পেরেছেন। আর মুখস্থ অংশটাও এখানে আছে মোটামুটি ভাবে যে সাজানো বাগধারা, যাই হোক। তো আপনারা মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন যে বইটা ওভারঅল বিবেচনা করলে একটু ডিটেলস বিস্তারিত। ঠিক আছে, 1080 পেজ সম্ভবত ভুল না করে থাকলে, কিন্তু ওই যে রিটেনের প্রশ্নের জন্য একটু বড় হয়ে গেছে, এবং আপনারা যদি একটু বাদ দিয়ে পড়তে পারেন, যদি প্রশ্ন অ্যানালাইসিস করে বাদ দিয়ে পড়তে, তাহলে এই বইটা বর্তমান সময়ের জন্য একটা বেস্ট বই হতে যাচ্ছে। বিশেষ করে আমি সাহিত্যের পাঠটা তো অনেক এগিয়ে রাখবো, এটা সবাই সাহিত্যের পাঠের জন্য চিনছে, ব্যাকরণ পাঠটাও তিনি যথেষ্ট সমাদৃত করেছেন। ঠিক আছে, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, এবং যথেষ্ট তিনি ভালো করেছেন। ঠিক আছে, সো আমরা এই বইটা আসছি মোটামুটিভাবে, প্রেজেন্টেশন হয়তো দেখতে পাচ্ছেন, এই বইটার দাম বর্তমানে 500 টাকা। ঠিক আছে, সো দেখা গেল যে মোটামুটিভাবে আমি একটু হয়তো টাকাটাও হিন্টস দিয়ে রাখছি, যাতে ভাই বোনরা হয়তো জানতে পারে, কমেন্টে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা এই বইটার দাম কত, হয়তো মনস্তাত্ত্বিক একটা প্রিপারেশন নিয়ে যেতে পারেন লাইব্রেরিতে কেনার ক্ষেত্রে, তাই না বিষয়টা? আচ্ছা, তো তার মানে হচ্ছে কেউ যদি একটা বই দিয়ে বাংলা সাহিত্য ব্যাকরণ মুখস্থ অংশ শেষ করতে চান, তার জন্য এই বইটা বেস্ট হবে বর্তমান সময়। ঠিক আছে, যেহেতু খুব বিস্তারিত আছে, খুবই বিস্তারিত আছে, এবং ব্যাকরণেরও বেশ কিছু আনকমন জায়গা আমি দেখেছি, এবং মুখস্থ অংশ এখানে ভালো মতো আছে। ঠিক আছে, সো সার্বিক দিক বিবেচনা করলে এই বইটা সার্বিক মানে একদম সব যদি বেস্ট হবে। এখন আমরা অন্য বইয়ে আসি। এখন আপনাদের সামনে যে বইটি আসছে সেটি হচ্ছে টেক্কা বই, এবং এই টেক্কা বইটা কিসের? এটা হচ্ছে বাংলা মুখস্থ অংশের জন্য, যেখানে বাগধারা, বিপরীত শব্দ, শব্দার্থ, এক কথায় প্রকাশ, সমচারিত, ভিন্নার্থক শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক সবকিছু আছে। ঠিক আছে, এবং এটার রিলেটিভ আরেকটা বই আছে, সেটা হচ্ছে এটিএম। ঠিক আছে, সবাই হয়তো জানেন মুখস্থ অংশের জন্য হয় এটিএম সবাই কিনে, না হলে টেক্কা কিনে। বাট বর্তমান সময় আপনি যদি একটু যদি সাম্প্রতিক পারফরমেন্স বা সাম্প্রতিক যদি গোছানোর জায়গাটা দেখেন, টেক্কা বইটা একটু নিঃসন্দেহে একটু এগিয়ে থাকবে। আমি বলছি না যে খুব বেশি পার্থক্য, এটিএমও যথেষ্ট ভালো মানের বই এবং এটা খুব ভালো মানের বই। তো আপনার যেটা ভালো মনে হয় সেটা নেবেন। তবে টেক্কা বইয়ের প্রেজেন্টেশনটা কোন দিক থেকে আমি একটু বলি, যেমন হচ্ছে দেখেন খুব সুন্দর করে বাগধারাকে প্রেজেন্ট করার তিনি চেষ্টা করেছেন। এই যে মোটামুটি ভাবে হয়তো দেখতেই পাচ্ছেন যে মনে রাখার টেকনিক দিয়ে তিনি এটাকে ভালো মতো নিয়ে এসেছেন, তাই না? বিষয়টা দেখতেই পাচ্ছেন সবকিছু। হ্যাঁ, বাগধারা এই ছবি টবি দিয়ে খুব সুন্দর করে কালার প্রিন্ট দিয়ে নিয়ে আসছে, এবং এখানে প্রায় প্রচুর কোশ্চেন, মানে এটা প্রচুর, এবং একই অর্থ প্রকাশ পায় এমন কিছু বাগধারা আছে। ঠিক আছে, এবং বিশেষ লিখিত পরীক্ষার প্রশ্নগুলো দিয়েছে। ঠিক আছে, যাদের এটিএম আছে তারা একটু মিলিয়ে দেখতে পারেন, যদি এটিএমটা বেস্ট হয় আপনি রাখেন, কোনো সমস্যা নেই, এবং এটিএমটাই নেন, তো সমস্যা নেই। আবার দেন হচ্ছে এই যে বিগত বছরের প্রশ্ন। ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন, এটা হচ্ছে দেখেন এই যে এই 500টা আছে মনে হয়, 500টা বাগধারা আছে, প্রচুর বিগত প্রশ্ন। তিনি 493টা, প্রায় 500 কাছাকাছি 493 মতো প্রশ্ন কিন্তু আপনার এখানে বিগত থেকে আছে। সো বিগত প্রচুর প্রশ্ন আছে। এখন বলতে পারছি ভাই দাগানো কিসের, এগুলো আসলে আমি ব্যাচে দিয়েছি। ব্যাচে মূলত দেখা গেল যে বিগত বছরের প্রশ্ন যখন সলভ করতে বলেছিলাম, তখন বলেছি বিগত সব পড়তে হবে, বাট এই স্টার করাগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, স্টার করাগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ একটা বিষয় কি, পরীক্ষার আগের দিন রাতে কি আপনি 493টা এখন পড়তে যাবেন? নিশ্চিতভাবে না। আর 493টা দেখারও তো আমাদের সময় থাকবে না পরীক্ষার আগের দিন রাতে, তখন স্টারগুলো একটু চোখ ভুলে গেলাম, এই যে অর্ধচন্দ্র, গলা ধাক্কা দেওয়া, ইতর বিশেষ, এরপর দেন পার্থক্য, এইভাবে করে আমরা
এভাবে করে দেখে যাবো, তাই না বিষয়টা? এভাবে করে আমরা করে জাস্ট যেগুলো স্টার করা সেগুলো আমরা দেখে যাব, ঠিক আছে? এগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড প্রিপারেশন। তো আপনারা এরকম যখন পড়ার সময় যারা বাসায় পড়েন তারা এইভাবে গুরুত্বপূর্ণগুলো একটু মার্ক করলেন, বা যেগুলো পারছেন না সেগুলো একটু আলাদা করে মার্ক করে রাখলে সেগুলো পরবর্তী রিভিশন করা ইজি হয়ে যায়। যাই হোক, সো এটা বললাম না এক্সট্রা। এরপর দেখেন হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলো খুব সুন্দর করে এখানে আছে, ঠিক আছে? প্রত্যেকটা পার্টের প্রেজেন্টেশন এরকম, হ্যাঁ, এই যে প্রত্যেকটা পার্ট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। হয়তো সময় স্বল্পতার জন্য আমরা একটু দ্রুত দেখাচ্ছি, যাতে কারণ খুব লম্বা ভিডিও হলে অনেক ভাই বোন আসলে দেখতে পারবেন না বা দেখবেন না। তো এই কারণে মোটামুটি ভাবে একটু শর্টে মোটামুটি ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? খেয়াল করে দেখছেন, এই কারণে আমি দ্রুত পেজ উল্টাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এরপর দেন হচ্ছে সেই বিগত বছরের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন, এবং তার সব থেকে বিশেষ জায়গা এটা, সেটা হচ্ছে দেখেন যেগুলো একটু মনে করেন যে বিভ্রান্তিমূলক প্রশ্ন, সেগুলো কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। এই যে সুন্দর মতো তিনি কিন্তু একটা প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যাখ্যা আছে, ঠিক আছে? যেগুলো ব্যাখ্যা দরকার নেই সেগুলো তো দরকার নেই, হ্যাঁ, বাট যেগুলো একটু বিভ্রান্তিমূলক, যেগুলো একটু আনকমন, সেগুলো তিনি ব্যাখ্যা সুন্দর মতো দিয়েছেন, যেটা কিনা একটু এগিয়ে রাখে। ইউনিক ব্যাপার হচ্ছে এটা শাওন ভাইয়ের বইয়ের মধ্যে, তিনি বিভ্রান্তিমূলক কোশ্চেনগুলোকে খুব সুন্দর করে উপস্থাপন করেন বর্তমানে, হ্যাঁ। সো এরপর এটাও তিনি দেখছেন, ঠিক আছে? সো এভাবে করে তিনি বইটা সাজিয়েছেন, এবং সমার্থক শব্দ এটা খুবই সুন্দর করে তিনি সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং জায়গা, কিভাবে মনে রেখে রেখে আপনি পড়তে পারেন, এই যে মনে রাখার টেকনিক, এই যে আলো নিয়ে সূর্য নিয়ে যা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চিত হবে, হ্যাঁ। সো এইভাবে করে তিনি বই সাজিয়েছেন, ঠিক আছে? সো আমার কাছে মনে হয়েছে এইখানে বিগত বছরের যথেষ্ট প্রচুর কোশ্চেন আছে, আপনারা মিলিয়ে দেখতে পারেন যে এখানে প্রচুর বিগত কোশ্চেন আছে, প্রেজেন্টেশন অনেক ভালো, এবং হচ্ছে যেগুলো বিভ্রান্তিমূলক প্রশ্ন সেগুলো কিভাবে কি দেওয়া আছে এভাবে করে ব্যাখ্যা দেওয়া আছে। এই কারণে সার্বিক দিক যদি বিবেচনা করেন, প্রেজেন্টেশন বলেন, মান বলেন, এই কারণে আমি টেক্কাটাকে একটু এটিএম এর একটু এগিয়ে রাখছি। বাট ওই যে 19-20 পার্থক্য খুব বেশি না, ওই যে 19-20 পার্থক্যের জন্য যে কিছু সূক্ষ্ম ব্যাখ্যা, যেগুলো এই ব্যাখ্যাগুলো প্রেজেন্টেশন কোশ্চেন বেশি, হ্যাঁ, বেশি বেশি প্রশ্ন সমাধান করতে পারবেন সার্বিক দিক বিবেচনা করে, এই কারণে বইটা এখন বর্তমানে সবাই একটু পছন্দ করছে, ঠিক আছে? সো মুখস্থ অংশের জন্য আপনি চাইলে এই বইটা নিতে পারেন, কোনো সমস্যা না। আমরা আরেকটা বই নিয়ে বলি, সেটা হচ্ছে অন্বেষণ। অন্বেষণ বইটা কিসের জন্য? এটা মূলত ব্যাকরণের জন্য, জাস্ট ব্যাকরণ, হ্যাঁ, ব্যাকরণ পাঠটার জন্য অন্বেষণ বইটা বর্তমানে ব্যাকরণের জন্য সব থেকে বেস্ট বই হচ্ছে আপনার অন্বেষণ, ঠিক আছে? কেন বেস্ট বই বলা হচ্ছে বা কেন বিশেষ ব্যাপার স্যাপার আছে এটার মধ্যে, এটা হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে সাপোজ আপনি যেমন হচ্ছে আপনি এই বইতে বাংলা ভাষার ভাষারীতি, তিনি হচ্ছে এই যে প্রচুর পরিমাণে এই যে সতর্কতা, এই যে ব্যাপারগুলো, মানে সতর্কতা বলতে বোঝাচ্ছে যে আসলে আমাদের যাতে ভুল না হয় বা কিছু কনফিউজিং জায়গা, প্রচলিত ভুল, এগুলো নিয়ে তিনি খুব সুন্দর করে কাজ করেছেন, ঠিক আছে? এবং পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন তার বইয়ে আছে, আপনি খেয়াল করে দেখবেন যে খুব সুন্দর করে সাজিয়েছেন। সহকারী শিক্ষক, এই যে ব্যাংক, এরপর দেন হচ্ছে বিসিএস, হ্যাঁ, এগুলো আগে দিয়ে এরপর দেন হচ্ছে দেখেন, এবং বিভ্রান্তিকরমূলক প্রশ্নগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, যেটা একটু আগে আপনারা টেক্কা বইতে দেখতে পেয়েছেন, ঠিক আছে? তো টেক্কা বইতে যেহেতু দেখতে পেয়েছেন, তার ধারাবাহিকতা তিনি সেই কাজটা কিন্তু করেছেন, এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করেছেন, ঠিক আছে? আবার এখানেও ব্যাখ্যা আছে যেটা বিভ্রান্তিকর, ঠিক আছে, যাতে আপনারা ব্যাখ্যা করে বুঝেন, ঠিক আছে? এরপর দেন হচ্ছে বিভ্রান্তিকর কোশ্চেনগুলোকে খুব সুন্দর করে তিনি এখানে করেছেন, ঠিক আছে? আমার তো এই এডিশনে বইটা দাগানো নাই, কারণ আমার তৃতীয় এডিশনে বই ছিল, সেটাই দাগিয়ে পড়া হয়েছিল, হ্যাঁ, এবং সেটা দিয়ে 47তম বিশেষ ব্যাচগুলো ছিল সেগুলো পরিচালনা করা হয়েছিল। আর এখন বর্তমানে নতুন এডিশন আসছে, খুব বেশি পার্থক্য না থাকলেও তবুও নিয়েছি, নিজের জন্য না বেসিক্যালি, কারণ আমি নিজে বেসিক্যালি ব্যাকরণ পাঠ যথেষ্ট ভালো পারি, যথেষ্ট স্ট্রং নলেজ আমার ব্যাকরণ আল্লাহর মতে, তো যার কারণে আমি ব্যাকরণ বইটা তেমন বেশি একটা পড়ি না, জাস্ট বিগত বছর প্রশ্ন দেখি। কিন্তু ব্যাচের প্রয়োজনে একটু আপডেট রাখার জন্য এবং হচ্ছে তাদেরও প্রোভাইড করার জন্য দাগিয়ে এই কারণে নতুন বইটা নেওয়া, এছাড়া আসলে কোনো ব্যাপার না। কারণ তৃতীয় এডিশনের বইটা আমার দাগানো আছে, এই যে দেখেন তৃতীয় এডিশনের বইটা আছে, তো এটা দেখবেন যে এই যে আমার এখানে সুন্দর মতো দাগানো, কোন কোন উদাহরণ দেখতে হবে, কোন কোন করতে হবে, সেটা ব্যাচেই আসলে দাগিয়ে করা হয়, হেল্প করা হয়, এবং হচ্ছে তারাও দাগিয়ে নেন, দাগিয়ে নিয়ে বাসায় পড়েন, এভাবে করে কাজ করেন। এই যে দেখেন এখানে সব দাগানো আছে, এবং এভাবে করে সবকিছু দেওয়া, এবং এখানেও দেখেন সবকিছুই দাগানো আছে আমার কাছে, ঠিক আছে? তো যাই হোক, এবং কোন কোন করতে হবে সেগুলোও দাগানো। তো নতুনটাতে আসলে দাগানো হয় না, এটা কিনেছি বেশ কিছুদিন আগে। সো এভাবে করে সাজানো, আপনারা দেখেন যে তার মানে প্রশ্নগুলো দেওয়া আছে। তারপর দেন হচ্ছে বাংলা লিপিটাও তিনি দিয়েছেন, এবং হচ্ছে এই যে দেখেন যেগুলো যেখানে যেটা দরকার
খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন তিনি। হ্যাঁ, এই যে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো দিয়েছেন, তারপর হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে কিন্তু কোশ্চেনগুলোকে আলাদা করেছেন। হ্যাঁ, প্রচুর প্রশ্ন আছে মানে অন্বেষণে। টপিক বেসড জব সলিউশন, এই প্রশ্নটুকু না করলেও হয়, ব্যাকরণটা এই জায়গা থেকে পড়লেও আপনার অনেক কাজে দিবে। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখুন বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়। ঠিক আছে, তার মানে এই বইয়ের ইউনিক ব্যাপার স্যাপার কোথায় বলেন তো দেখি। এই বইয়ের ইউনিক ব্যাপার হচ্ছে প্রেজেন্টেশনটা ভালো, প্রচলিত ভুল এবং এই ব্যাপারগুলো সতর্কতা খুব সুন্দর করে দেন, এবং হচ্ছে প্রচুর সংখ্যক বিগত কোশ্চেন আছে, এবং বিগত কোশ্চেনের মধ্যে যেগুলো বিভ্রান্তিমূলক সেগুলো ছোট ছোট করে তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিছু লম্বা চড়া ব্যাখ্যাও আছে, তাই না বিষয়টা? আচ্ছা, তারপর দেন হচ্ছে আপনার আচ্ছা, এই বইয়ের দাম হয়তো এখন 220 টাকা, সম্ভবত 220 230, আমি শিওর না, ওই 10-20 টাকা এদিক সেদিক হবে, কারণ কিনেছি তো বেশ কিছুদিন আগে, তো খেয়াল নাই 220 230। ঠিক আছে, কিছু বই ফ্রিও পাওয়া হয়, আসলে ফ্রি বলতে গেলে প্রকাশনী থেকে অনেক সময় পাওয়া যায়, বা আমি নিজেও কিনি। আসলে আমি প্রকাশনী বই বেশি একটা মানে স্যারদেরকে বলি যে আসলে না, আপনার কষ্টের ফসল আপনার দরকার নেই, মানে আমি নিজে কিনে নিতে পারবো, আল্লাহ পাকের রহমত, ইনশাল্লাহ এফোর্ট আছে, মানে আমি টাকা দিয়ে কিনতে পারবো, দরকার নেই। তো অনেক সময় ভালোবেসে পাঠায়, ঠিক আছে? তো ভালোবেসে পাঠালেও আমি সবসময় কিনতেই পছন্দ করি। আসলে ভালোবাসার জিনিসকে তো আর প্রত্যাখ্যান করা যায় না। তো দেখা গেল যে এই কারণে দেখা গেল যে অনেক সময় নিই, বা অনেক সময় কিনে নিই। ঠিক আছে, তবে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যেই বইগুলো ফ্রি পাই, মানে হয়তো অনেক সময় দেখা গেল যে ফ্রি বলা যায় না, এটাকে কি বলে, অনেক সময় ভালোবেসে অনেক সময় গিফট করে, বা অনেক সময় দেখা গেল যে আপনার বলে যে বই রাখেন, সমস্যা নেই। বাট এটা আসলে কি, মানে দেখা গেল যে একটা ভালোবাসার একটা জায়গা, এবং আমি অনেক সময় দেখা গেল যে অনেক সময় মনে হতে পারে যে না, এই বইগুলো সবই আমাকে গিফট দিয়েছে, না, একদমই না। অনেক সময় যারা রিভিউ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের অনেকটা বদ্ধমূলে, মানে অনেক সময় একটা ধারণা থাকে যে না, হয়তো ভাইয়াকে 4-5টা বই কিনে দিয়েছে, 4-5টা বই নিয়ে ইয়ে করে, না, আসলে বিষয়টা এমন না। ঠিক আছে, এমন যদি হইতো তাহলে তো হইতোই। না, আমি নিজেই আসলে সাপোর্ট করি না এই বিষয়টা। সো একদম নিরপেক্ষতার জায়গা থেকে আসলে মূলত আসলে বলা আর কি। হ্যাঁ, অনেক সময় হয়তো বলতে পারে যে ভাইয়াকে হয়তো কিনে দিয়েছে, কিন্তু আমাকে যারা চিনে মোটামুটি ভাবে জানে যে আমি একদম ফেয়ার রিভিউটা এবং ফেয়ার ইয়াটাই লিস্ট দিই সবসময়। আমার ফেসবুক পেজে দেখবেন সবকিছু সাজানো আছে, তো ওইখানে সবকিছু একদম রিভিউ কোন সাবজেক্টের জন্য কোন বইটা বেস্ট, কোন বিষয় আসে, সবকিছু তিনি কিন্তু সবকিছু আমি কিন্তু সুন্দর মতো এখানে প্রেজেন্ট করি। তো এটা আসলে ইয়া পাওয়ার কথা না। সো এই যে বইগুলো, এগুলো আমার নিজের কিনতেই পছন্দ হয়। ঠিক আছে, তো যেটাই হোক না কেন, এই যে ব্যাপারগুলো দেখেন এখানে দাগানো, তো আপনারা বুঝতে পারছেন নিশ্চিতভাবে যে আসলে কিভাবে কি প্রেজেন্টেশন। হ্যাঁ, এই যে দেখেন বর্তমানে এই যে বিপুল শব্দগুলো দেখেছেন, তো আশা করছি এটা তো দেখা হয়েছে, এবং এটাও আপনারা দেখেছেন এবং বুঝতে পারছেন প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে সাজানো। হ্যাঁ, যেমন যে বাংলা ভাষার এই যে বাংলা বানান নিয়ম শুদ্ধিকরণ, এই ব্যাপারটাও এখানে কিন্তু আছে। এই যে আছে। ঠিক আছে, সো আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিভাবে সাজানো গোছানো আছে, এবং এখানের গোছানোটা ভালো, প্রথম কথা যে গোছানোটা ভালো, এবং হচ্ছে প্রচুর সংখ্যক বিগত কোশ্চেন আছে, এবং বিভ্রান্তি কোশ্চেনের ব্যাখ্যাও আছে। হ্যাঁ, এই আর কি বিষয়। সো আশা করছি আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে অন্বেষণ বইটা সাজানো। হ্যাঁ, এই আর কি বিষয়। এই যে এখানে দেখেন, এই যে এটা এটা এই যে এখানে সব প্রশ্ন সাজানো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু উল্টিয়ে দেখি, এবং দেন হচ্ছে শব্দ, এই যে শব্দের চ্যাপ্টারটা দেখেন, এই যে দেখেন কিভাবে সাজানো আছে। আপনারা একটা চ্যাপ্টার দেখেন কিভাবে সাজানো আছে, একটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে প্রযোজকের দেখেন, এই যে বিশেষভাবে লক্ষণীয় ব্যাপারটা, এটা, তারপর দেন হচ্ছে এই যে খুব সুন্দর করে সাজিয়েছে, আগের এডিশনে ছিল না, এবার খুব সুন্দর মতো সাজিয়েছেন। বিশেষভাবে লক্ষণীয় এইটা, এরপর দেন এই যে এটা এই যে দেখেন বিশেষভাবে লক্ষণীয় নবম দশম, এবং এটা, এরপর বিগত বছরের কোশ্চেন আছে। হ্যাঁ, এই যে বিগত বছরের কোশ্চেনের মধ্যে যেগুলো একটু বিভ্রান্তিকর সেগুলো কি দেওয়া হয়েছে, হালকা একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই আর কি বিষয়। আচ্ছা, তো মোটামুটি বুঝতে পারছেন নিশ্চিতভাবে আপনার অন্বেষণ বইয়ের প্রেজেন্টেশনটা কেমন। হ্যাঁ, এই আর কি বিষয়। তো মোটামুটি দেখছিলেনই যে আসলে কিভাবে কি হচ্ছে, মোটামুটিভাবে প্রেজেন্টেশনের জায়গাটাও যদি আপনারা দেখেন, মোটামুটি এইরকমভাবে সাজানো অন্বেষণ বইটি। হ্যাঁ, তো যেহেতু আপনার সাজানো গোছানোটা দেখলেন কি এরকম কি আসে বিষয়, এবং প্রত্যেকটাই এরকম যে যেমন উপসর্গ যদি দেখেন, এই যে বিশেষভাবে লক্ষণীয় জায়গাটা থাকে, তারপর দেন হচ্ছে সতর্কতার জায়গাটা থাকে, প্রত্যেকটা খুব সুন্দর মতো কিন্তু থাকে সবকিছু। হ্যাঁ, আপনি একটু মিলিয়ে দেখতে পারেন যে কেমন আসে বিষয়। আচ্ছা,
তো এইভাবে করে তিনি প্রত্যেকটা টপিক সাজিয়েছেন, ঠিক আছে। এই যে বিগত বছরের প্রশ্ন প্রচুর আছে, তার প্রশ্ন এই বইতে কিন্তু প্রচুর সংখ্যক বিগত কোশ্চেন আছে, যেটা খুবই একটা অ্যাডভান্টেজের জায়গা, এবং যেগুলো আসলে আপনার দেখা গেল যে একটু কনফিউজিং, সেগুলো খুব সুন্দর করে তিনি ব্যাখ্যা দিয়েছেন, ঠিক আছে। সো এটাই আসলে বর্তমান সময় ব্যাকরণ যে বইগুলো আছে সেটা থেকে এটাকে একটু এগিয়ে রাখে, যে ব্যাখ্যাগুলো এবং প্রচলিত ভুলের ব্যাখ্যাগুলো যেগুলো তিনি মানে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা খুবই 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 এফেক্টিভ এবং হচ্ছে মানে স্বাগত জানানোর মতো, এবং হচ্ছে সমাজটাও দেখেন ঠিক এভাবে গুছিয়ে রাখা। সো আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই বইটা, ফুল বইটা কিভাবে সাজানো। এই বইয়ের ইউনিক জায়গাটা বলতে প্রচুর সংখ্যক বিগত কোশ্চেন আছে, এবং সাজিয়ে লেখা আছে, এবং হচ্ছে চেনার কিছু উপায় টুপায় আছে, এবং দেন হচ্ছে তারপর দেন হচ্ছে প্রচলিত ভুলের ব্যাখ্যাগুলো আছে, এবং বিগত বছর এবং যেগুলো আসলে একটু আনকমন লেগেছে তার একটু আলাদা করে তিনি দিয়েছেন গুরুত্বপূর্ণ কারকের বিশ্লেষণ, ঠিক আছে। তারপর দেন হচ্ছে বিগত বছর প্রশ্ন আছে, এবং যেগুলোর মধ্যে একটু বিভ্রান্তিকর সেগুলো একটু ব্যাখ্যা দিয়েছেন, ঠিক আছে। এইভাবে করে অন্বেষণ বইটা সাজিয়েছেন। বইটার দাম হয়তো 380 টাকার মতন, 380 360 বা এরকম এই রেঞ্জের। সো এটা হচ্ছে ব্যাকরণের জন্য একটা বেস্ট বই। এখন আরেকটা বই নিয়ে বলবো, সেটা হচ্ছে ইনসেপশন টপিক বেসড জব সলিউশন। এটা নিয়ে খুব বেশি তেমন কিছু বলার নেই, আর প্রথম খণ্ড, এবং সবাই টপিক বেসড জব সলিউশন হিসেবে বর্তমানে একটু ইনসেপশনকে বেশি পছন্দ করে, কারণ এখানে খুব সুন্দর করে আসলে টপিক ভিত্তিক আলাদা আলাদা করে দেওয়া, ঠিক আছে। এই যে দেখেন, আমরা যদি সাহিত্যের ব্যাপারটাই দেখি, সাপোজ একটা সাহিত্য যদি দেখি, যেমন জাস্ট লাইক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সাপোজ এই রবীন্দ্রনাথ ঠাকুর, তো তিনি কিভাবে মানে তারা কিভাবে সাজিয়েছেন, প্রথমত বেসিক জায়গা থেকে যে প্রশ্ন তারা করেছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত থেকে আলাদা একটা সেকশন করেছে, হ্যাঁ, তারপর দেন হচ্ছে উপন্যাস থেকে আলাদা একটা সেকশন করেছে, তারপর দেন হচ্ছে এখানে আবার ব্যাখ্যাও দেওয়া আছে, এরপর দেন হচ্ছে আবার দেন হচ্ছে এই যে কাব্যগ্রন্থ থেকেও আলাদা করে কোশ্চেন করেছে, হ্যাঁ, তারপর ছোট গল্প থেকেও করেছে, চরিত্র থেকেও করেছে, হ্যাঁ, তারপর হচ্ছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে কিন্তু এই যে জাতীয় সঙ্গীত, পদাবলী, এখনো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শেষ হয়নি। পদাবলী, ভ্রমণ কাহিনী, পত্র সংকলন, প্রবন্ধ, উৎসর্গীগত গ্রন্থ, হ্যাঁ, প্রত্যেকটা যে কবিতা বিষয়ক উক্তি একদম সুন্দর করে একদম ভেঙে ভেঙে কিন্তু এটা করেছেন। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা যদি আরেকজনের জন্য দেখিনি, তার এখানেও কিন্তু সেম প্যাটার্ন, মানে সবগুলো করে এরপর হয়তো কিছু স্পেশাল গ্রন্থ আছে না, সেগুলোকে একটু আলাদা করে, কিছু স্পেশাল উপন্যাস আছে সেগুলোকে একটু আলাদা করে এভাবে প্রেজেন্ট করেছে, হ্যাঁ, এভাবে করে আর কি, ঠিক আছে, এভাবে করে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে সাজানো। এবং মীর মোশাররফ হোসেনেরটাও দেখেন একইভাবে, এরপর দেন উপন্যাসের থেকে, এরপর দেন হচ্ছে বিষাদ সিন্ধু, এরপর দেন আত্মজীবনী, নাটক, এভাবে করে আলাদা আলাদা করে দিয়েছেন। এবং এগুলোর ব্যাখ্যা কেউ যদি পড়তে পারেন একদম, তাহলে কিন্তু একটা মোটামুটি ভালো আইডিয়া হয়ে যায়। আপনার যদি ওই গতানুগতিক প্রশ্ন হয়, আপনি খুব ভালো মতো পেরে যাবেন, কারণ ব্যাখ্যাগুলোও কিন্তু খুব ভালো মানের। যে আপনি এটা পড়লেন, এরপরে এই যে উপন্যাস যখন পড়বেন, তখন কিন্তু এই যে উপন্যাসের সবগুলো নামও জানতে পারবেন, এবং কয়েকটা গুরুত্বপূর্ণ উপন্যাসের ব্যাপারও জানতে পারলেন। এরপর দেন হচ্ছে নাটক যখন পড়বেন, নাটকের নামগুলোও জেনে গেলেন, ঠিক আছে। মানে এটা গতানুগতিক বা একটু সহজ টাইপ প্রশ্ন হলে, বা যেভাবে আগে প্রশ্ন আসতো সেভাবে প্রশ্ন হইলে, যদি ডিপ প্রশ্ন না এসে থাকে, তাহলে আপনার এই বইটা অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। ডিপ প্রশ্ন আসলেও হেল্পফুল হবে, তবে ডিপ প্রশ্নের জন্য তো কিছু মৌলিক বই পড়া দরকার, তাই না? অবশ্যই। সো এটা যেহেতু বিগত বছরের প্রশ্নের আলোকে করা, সো বিগত বছরের বেসড কোশ্চেন আসলে, তখন এই বইটা দিয়ে একদম পুরা বাংলাকে করে ফেলতে পারবেন, কাবু করে ফেলতে পারবেন, হ্যাঁ। বিষয়টা হচ্ছে এরকম, প্রত্যেকটা এইভাবে সাজানো, গোছানো আছে প্রত্যেকটা। এটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য বেস্ট বই, মানে আপনি এমসিকিউ প্র্যাকটিস করলেন বা রিভিশন দিলেন, তো এটার জন্য একটা বেস্ট বই। কেউ যদি শর্টকাটে বাংলা প্রিপারেশন নিতে চান, এই বইটা অনেকটা হেল্প করবে। আমি জাস্ট বলছি শর্টকাটে, বিস্তারিত না। শর্টকাটে কেউ যদি জাস্ট পড়তে চান, এই বইটাকেও কেউ যদি তামা করতে পারে, সাহিত্য আর এটা তার একটা স্ট্যান্ডার্ড, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হয়ে যাবে, তিনি চাকরি পরীক্ষা বুঝতে পারবেন, ঠিক আছে। কারণ দেখা গেল যে বইটা আসলে বিগত বছরের উপর বেস করে লেখা, এবং হচ্ছে আমি যদি একটু সাহিত্যের ব্যাকরণের প্রশ্ন সেকশনটাও যদি দেখাই, সাপোজ হচ্ছে মনে করেন যে এখানে আপনার একটা চ্যাপ্টার বের করি, ধ্বনি, যেমন ধ্বনি দেওয়া আছে, এই যে এভাবে করে দেওয়া প্রেজেন্টেশনটা দেখেছেন, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এরপর স্বরধ্বনির এটা, হ্যাঁ, তারপর দেন হচ্ছে এখানে দেখেন এই যে এটা, এই যে ব্যঞ্জন ধ্বনি দেওয়া, হ্যাঁ। মানে তিনি তারা এমন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, দেখেন ব্যঞ্জন বিকৃতি, ধ্বনি বিপর্যয়ে প্রশ্ন আসছে, এবং বেসিক ব্যাপারটাও দিয়ে দিয়েছে, মানে কি। সো এটা জেনে পড়লেও তো তার একটা মোটামুটি প্রিপারেশন কিন্তু হয়ে যায় কিন্তু তার, হ্যাঁ। সো
এই বইটা কিন্তু অনেকটা হেল্পফুল। আপনি যদি আবার দেখেন যে পরিভাষা, এখানেও একদম ওই যে এ থেকে যেগুলো আসছে বিভিন্ন জায়গায় সেগুলো তিনি দিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো এইভাবে করে এই যে শব্দের ব্যাপারটা আলাদা করা হয়েছে, হ্যাঁ, যেমন তৎসম শব্দ, তারপর দেন হচ্ছে তদ্ভব শব্দ, অর্ধ তৎসম, দেশি, ঠিক আছে, এভাবে করে বিদেশি, আরবি, ঠিক আছে, এভাবে করে কিন্তু তিনি প্রশ্ন করেছেন। এবং প্রত্যেকটার জন্য যেমন হচ্ছে আরবি শব্দ যখন পড়বেন, প্রশ্ন সলভ করবেন, তখন কিন্তু আরবি শব্দগুলো এখানে দেওয়া, তার মানে আপনি ওই টপিকটা এমনভাবে তারা ব্যাখ্যাকে সেট করছে, মানে অনেকটা ডাইজেস্ট টাইপ বই এটা, মানে আপনি মিনি ডাইজেস্ট বলতে পারেন, মিনি ডাইজেস্ট প্লাস জব সলিউশন, ঠিক আছে। এটার নাম দিলেও কিন্তু এটা ভালো চলতো, ঠিক আছে, মিনি ডাইজেস্ট উইথ জব সলিউশন বাংলার জন্য। সো এটা অনেকটা হেল্পফুল, মানে আপনার প্রিপারেশনকে মানে অল্প সময় তাড়াতাড়ি গুছিয়ে দিবে, মানে এই বইটা, ঠিক আছে। সো এই বইটার দাম হয়তো সম্ভবত 290 টাকা। তো বাজারে এটা সব জায়গায় এখন অ্যাভেলেবল, ঠিক আছে। তো আপনাদের মনে হয় আমি বলতে বলতে 4টা বই দেখিয়ে ফেলেছি। ইনসেপশন টপিক বেসড, অন্বেষণ, এই যে অন্বেষণ, এরপর দেন টেক্কা, তারপর হচ্ছে জয়যাত্রা, তারপর আরেকটা বই আছে সেটা হচ্ছে বাংলাবিদ ব্যাকরণ, যদিও বইটা আমার সামনে নাই, আসলে দেখা যাচ্ছে কেনাও হয়নি, কেনার দরকারও নেই, কারণ এত বই থাকতে আমি আর কেন বই কিনবো এটাও তো একটা বিষয়, তাই না। ব্যাচেও আমি যদি এতগুলা বই ফলো করি তখন ভাই বোনরা আসলে পাগল হয়ে যাবে যে এত বই কিভাবে ফলো করে, ঠিক আছে। আমি পার্সোনালি, মানে আপনি যদি একদম আমার মন্তব্যটা চান, বাংলা সাহিত্যের জন্য আমি জয়যাত্রা বইটাকে বেশি এগিয়ে রাখি, মানে ফলো করি এবং ফলো করবো আর কি। ফলো করি তো, আগে তো আর ফলো করার সৌভাগ্য হয় নাই, ফলো করা যাবে এখান থেকে সাহিত্যের জায়গাটা। কেউ যদি ধরেন যে সাহিত্যটা একদম পড়তে চান ভালো মতো গুছিয়ে ডিটেলস, তাহলে বাংলা জয়যাত্রা আপনার জন্য, এবং সাহিত্যটা খুব ভালো মতো গুছিয়ে পড়তে পারবেন। ব্যাকরণের জন্য কোন বইটা হবে, এখন আমরা যদি একটু করে বলি, মুখস্থ অংশের জন্য ডেফিনেটলি টেক্কা বই, বা হচ্ছে আপনার এটিএম। কেউ যদি স্পেশালিস্ট মুখস্থ অংশের উপর জোর দিতে চান, এখানেও তো মুখস্থ অংশ আছে, তাই না। বাট এখানকার মুখস্থ অংশের চেয়ে টেক্কা এবং এটিএম এর মুখস্থ অংশই বেটার, কারণ এটা তো এটার উপরেই বেস করা বই লেখা, সো এটা তো বেটার হবেই স্বাভাবিক, তাই না। সো আপনারা মুখস্থ অংশের জন্য এটিএম বা টেক্কা থেকে যে কোনো একটা নিতে পারেন, সেক্ষেত্রে টেক্কাটা একটু এগিয়ে থাকবে। আর বাংলা জয়যাত্রা, এটা থেকে মূলত আমি নিজে পার্সোনালি সাহিত্যের জায়গাটা বেশি করবো, এবং হচ্ছে ব্যাকরণটা আপনি টুকটাক ফলো করতে পারেন, ঠিক আছে। ব্যাকরণটাও যথেষ্ট স্ট্যান্ডার্ডলি লেখা, ঠিক আছে। এখন বলুন যে ভাইয়া আমি যদি প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা বই যায়, সাহিত্যের জন্য কোনটা? জয়যাত্রা। মানে জয়যাত্রা যদিও 3টা পার্ট আছে, কিন্তু সাহিত্যের সেকশনটার জন্য হইলেও বইটাকে আসলে পড়ার দরকার, ঠিক আছে। তারপর ব্যাকরণের জন্য অন্বেষণ, কারণ আপনারা হয়তো বইয়ের প্রেজেন্টেশন দেখেছেন, বইয়ের প্রেজেন্টেশন কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে। আপনারা হয়তো দেখেছেন যে কিভাবে কি এভাবে করে ব্যাখ্যা থাকে, প্রচলিত বলে ব্যাখ্যা খুব সুন্দর সাজানো, ঠিক আছে। এইভাবে করে দেখেন যে সন্ধির যে ব্যাপারটা, এইভাবে করে ডাউট সলভিং এর মতো দেওয়া থাকে, যেহেতু এইভাবে করে মানে ব্যাখ্যা দেওয়া। সো ব্যাকরণের জন্য এই বইটা সব থেকে বেশি ফলো করা হয়, আমি নিজে ব্যক্তিগতভাবে ফলো করি, এবং হচ্ছে ব্যাচও ভাই বোনদের ফলো করানো হয়, তারাও কিনে এবং তারাও পছন্দ করে বইটাকে, ঠিক আছে। সো সাহিত্যের জন্য এইটা, ব্যাকরণের জন্য এইটা, মুখস্থ অংশের জন্য এইটা, ঠিক আছে না। তাহলে এটা একটা ভালো কম্বো হইতে পারে। এখন বলছে ভাইয়া আসলে ফিনান্সিয়াল যদি প্রবলেম থাকে যে আমি এত বই কিনতে পারবো না, সেক্ষেত্রে আপনি জাস্ট জয়যাত্রা বইটাই কিনেন, কারণ এক ঢিলে 3 পাখি। কেন? কারণ সাহিত্য হলো, ব্যাকরণও হলো, মুখস্থ অংশ হলো। কারণ এমনি তো সাহিত্যের জন্য আপনার এটা লাগবে, ব্যাকরণের জায়গাটাও আপনি দেখলেন যে যথেষ্ট গোছানো এখানে, ঠিক আছে। ব্যাকরণের জায়গাটাও আপনারা কিন্তু দেখেছেন যে এখানে মোটামুটি ভাবে টপিক বেস জব সলিউশনের মতোই, যে আমি মনে হয় শব্দটা ইউজ করছিলাম, তো এটা ভালো মতো দেওয়া আছে। তো সাহিত্য ব্যাকরণ নিয়ে তো আমার কোনো এখানে ডাউট নাই। আর মুখস্থ অংশ যেটা, সেটা তো যেগুলো বিগত আসছে সেগুলো তো প্রত্যেক বইতেই পাবেন। হয়তো প্রেজেন্টেশনের একটা ব্যাপার স্যাপার থাকে, প্রেজেন্টেশন, শর্টকাট টেকনিক, এগুলো হয়তো স্পেশালিস্ট এই বইগুলোতে থাকে, তাই না বিষয়টা। সো ওইটা কোনো বিষয় না, ওই কিঞ্চিত ওইটা কোনো ব্যাপার না। ওই বিগত থেকে প্রশ্ন কমন আসলে তখন সবার জন্যই কমন চলে আসে, হ্যাঁ। সো ওইটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এখানে মুখস্থ অংশগুলো তিনি ভালো মতো সাজিয়েছেন, ঠিক আছে। আরো কিছু কোশ্চেন অ্যাড করলে ভালো হইতো, বাট তবুও যেটা করেছেন আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে আসলে খুশি থাকা উচিত। এখন এটা আসলে মোটামুটি ভাবে এইটা তো মোটামুটি যাদের আসলে এক ঢিলে 3 পাখি মারতে চান, তাদের জন্য এই বইটাই আসলে ভালো হবে। আর যারা আলাদা আলাদা প্রিপারেশন নেবেন, বলছে না আমি জয়যাত্রা বইটাও কিনবো, এটা আমি সাহিত্যের জন্য ইউজ করব, ব্যাকরণের জন্য ইউজ করব, আর মুখস্থ অংশের জন্য এটা নিব, এটা একটা ভালো কম্বো, জয়যাত্রা আর টেক্কা, ঠিক আছে না বিষয়টা। এমনও হতে পারে। বা অনেকে বলবেন যে না আমি স্পেশালিস্ট একদম ব্যাকরণ, আমার সাহিত্যের এত স্তক ব্যাকরণ, তখন হচ্ছে আপনার অন্বেষণ বইটা বেস্ট হবে, ঠিক আছে। এটা আর আরেকটা জিনিস,
বলছি ইনসেপশন টপিক বেস জব সলিউশনটা দেখা গেল যে এটা কখন কেনা উচিত, আপনি একদম শেষ সময় দরকার হলে কি করতে পারেন, যে এত কিছু পড়ার পর এই যে জিনিসগুলো যে পড়লেন, হ্যাঁ, এই জিনিসগুলোর রিভিশন হিসেবে এই বইটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনার জন্য একদম ছড়ছড়া হয়ে যাবে একদম। যেগুলো এত বেসিক নলেজ নিলেন, এই যে এই জিনিসগুলো শেখার পর আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এখানে যে দেখবেন যে প্রশ্ন সলভ করতে পারেন কিনা বা জিনিসগুলো বুঝেন কিনা, এখানে একটা ভালো ইয়া হবে। ঠিক আছে, আবার যারা এত পড়তে পছন্দ করেন না, মানে বাংলা এত পড়বেন না, দরকার নাই ভাই, আমার এত পড়ার দরকার নেই, আমি একটা মিনিমাম প্রিপারেশন নিতে চাই, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ইনসেপশন টপিক বেস জব সলিউশনটা কিনবেন, একদম A to Z পড়তে হবে টাকা। তখন কিন্তু এমন যে আপনি যেহেতু ফাঁকিবাজির একটা প্রিপারেশন নিতে যাচ্ছেন, তো আপনাকে কিন্তু এই যে এটা A to Z পড়তে হবে, আপনি কিছু বাদ দিবেন না, এবং ব্যাখ্যা সহ পড়তে হবে, যে ইংরেজি শব্দ যে পড়বেন, ইংরেজি শব্দের নামগুলো পড়বেন, তাহলে কিন্তু প্রত্যেকটারই আপনার একটা ধারণা হয়ে যাবে ভালো। তারপর তার সাথে আপনি একটা কাজ করতে পারেন, যে এটা একটু নিয়ে নিতে পারেন, টেক্কা বইটা, যে মুখস্থ অংশ তো এখানেও আছে, তাই না? মুখস্থ অংশ অবশ্যই এখানে আছে, কিন্তু এটা নিলে যেটা হবে, মুখস্থ অংশের উপর আপনি প্রো থাকবেন। মুখস্থ অংশ থেকে কিন্তু 5-6 নম্বরের প্রশ্ন হয়, 5 নম্বরের প্রশ্ন হয়। সো এই বইটা নিলেন আর এই বইটা নিলেন, এটাও একটা ভালো কম্বো। ঠিক আছে, একদম শর্ট প্রিপারেশনের জন্য। ঠিক আছে, কিন্তু ডিটেলস প্রিপারেশন, মানসম্মত প্রিপারেশনের জন্য অবশ্যই যেভাবে দেখিয়েছি ওইভাবে আসলে নেওয়াটাই ভালো। ঠিক আছে, আর হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনি যদি বাংলাবিদ ব্যাকরণ বইটা কথা বলেন, মোস্ট আন্ডাররেটেড বই, অনেকেই বলে থাকেন যে আমি আসলে আগে ওইভাবে দেখিনি, বাট 2-3 দিন আগে কিছু পেজ দেখার পরে আমার মনে হলো যে না, একটু ভাই বোনদের বলি, এবং কিছু পেজ আমি প্রিন্ট করেছি। যেহেতু বইটা কিনি না, এত বই তো লাগবে না, তাই না? শুধু শুধু ইয়ে করার জন্য, শুধুমাত্র ভাই বোনদের বলার জন্য, তাদের যদি আগ্রহ থাকে নিতে পারে, আমার তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, মেহেদী ধ্রুব স্যারের বই, তিনি শিক্ষাকারে কর্মরত আছেন, যদিও পেজগুলো সুন্দর মতো পাওয়া যায় নাই। যাক, আমি যেটা পাইছি এইভাবে করে ফটো, মানে একটা জাস্ট প্রিন্ট করে মোটামুটি 19 পেজের মতো আছে, তো এটা ইয়ে করেছি। দেখেন প্রেজেন্টেশন এখানে দেখতে পারেন, বাংলাবিদ বই। এই বইটার একটা যদি বিশেষত্বের কথা বলি, এই বইটার সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে, যারা ব্যাকরণে খুবই 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 দুর্বল, মানে একদম ব্যাকরণ জিনিসটা বুঝেনি না, ঠিক আছে, তাদের জন্য এই বইটা বেস্ট। ঠিক আছে, কারণ কিসের জন্য বেস্ট, কারণ এখানে বেশ কিছু টেকনিক আছে খুব সহজ বাংলায় লেখা, যেটা আপনার দেখা গেল যে অন্বেষণও আছে, অন্বেষণও টেকনিক আছে, অন্বেষণও টেকনিক আছে, এখানেও টেকনিক আছে, সব জায়গায় টেকনিক আছে, সব জায়গায় পড়ার ব্যাপার স্যাপার আছে। কিন্তু এই বইয়ে কিছু কিছু সহজ টেকনিক আছে, মানে জিনিসটা যেমন হচ্ছে স্পেশাল টেকনিক সরাও। ঠিক আছে, তো সরাও টেকনিক ব্যবহার করে তিনি হচ্ছে এখানে বিসর্গ সন্ধির ব্যাপারটা ইউজ করার চেষ্টা করেছেন। ঠিক আছে, আপনারা হয়তো সামনে দেখতে পাচ্ছেন বইটা, বই না বলবো, এটা হচ্ছে শিট। শিট বই, শিট তো, আর বইটা তো আর ইয়া হয় নাই। সো যেমন এই যে এখানে দেখেন ব্যাখ্যাটা খুব ইয়ে করে দেওয়া আছে, একটু ব্যাখ্যা ভেঙে চুরে দেওয়া। তো যার কারণে যারা ব্যাকরণে দুর্বল, তারা তো বিশেষত ব্যাপারটা বুঝলেন যে একটু ইজি করে লেখা এখানে বর্তমানে। এরপর দেখেন এই যে মোটামুটি ভাবে এখানে দেওয়া আছে প্রত্যেকটা বিষয়, এই যে টেকনিক ব্যবহার করে সব এখানে সবকিছু লেখা। হ্যাঁ, এটা আর কি, এই যে দেখেন এখানে যে ব্যাপারটা সবকিছু আছে, এই যে দেখেন কারকের ব্যাপারটাও এখানে তিনি সুন্দর মতো ব্যাখ্যা, এবং হচ্ছে কেন কি হয়েছে, কিভাবে আসছে, সেটা একটু সুন্দর করে দিয়েছে। ঠিক আছে, এটা সব জায়গায় আছে, অন্বেষণও পাবেন। তবে এখানকার যে ব্যাখ্যাগুলো বা যেগুলো আমি দেখেছি, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে যারা একদম ব্যাকরণে খুবই দুর্বল, তাদের জন্য বাংলাবিদ বইটা হয়তো সহায়ক হতে পারে তাদের জন্য। ঠিক আছে, তো এটা সামনে ইনশাল্লাহ অনেক ভালো একটা অবস্থানে যাবে আমার যেটা মনে হয়। এবং এই বইটা সম্পর্কে আসলে লাস্ট 2-3 দিন আগে আমি একটু দেখে এরপর মোটামুটি ভাবে জানিয়েছি। হয়তো আমার বুক লিস্ট পোস্টে একটু এডিট করে দিব, যে এই জায়গাটা, যে ব্যাকরণটা যারা একটু বেশি দুর্বল, তারা হয়তো বাংলাবিদ বইটা একটু দেখতে পারে। ঠিক আছে, আপনার কাছে যদি মনে হয়। আর যারা সবল, তারাও যে পড়বেন না বিষয়টা এমন না, তারাও পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু তারা দেখা গেল যে এমনিতেই পারবেন, হ্যাঁ, এবং তারা এটা দুর্বল সবল সবার জন্যই। কিন্তু আমি স্পেশালি একটু রিকমেন্ড করতেছি, মানে যারা ব্যাকরণ জিনিসটা বুঝেন না, তাদের জন্য দেখা গেল যে বাংলাবিদ বইটা ভালো হতে পারে। এবং যাদের অনেক সময় কি হয়, মানে বেশ কিছু আমার ব্যাচেরও বেশ কিছু ভাই বোন কিন্তু এই বাংলাবিদ বইটা ফলো করেন। ঠিক আছে, যে বইটা অনেকটা আন্ডাররেটেড এবং এত বেশি আলোচনা হয় না, বাট এখানের প্রেজেন্টেশনও কিন্তু যথেষ্ট ভালো এবং ইজি করে লেখা। ঠিক আছে, সো মোটামুটি ভাবে আপনার যদি ইচ্ছা হয় আপনি নিতে পারেন। ঠিক আছে, এটা মনে হয় বইটার দাম সম্ভবত 430 টাকা, আমি যেটা মনে হয় অনলাইন প্রাইস দেখলাম আর কি, যাই হোক। তো এই হচ্ছে মোটামুটি ভাবে বাংলার এই বইগুলো নিয়ে আলোচনা। অনেকে অভিযাত্রী বইটা কিন্তু মিডিয়াম ডিটেলস পড়ার জন্য ভালো। ঠিক আছে, আমি কি বললাম, মিডিয়াম ডিটেলস, মানে হচ্ছে ডিটেলসও আছে,
ডিটেলসটা মিডিয়াম পর্যায়ে, বাট ডিটেলসটা একটু এক্সেসিভ পর্যায়ে হচ্ছে এইখানে, মানে একটু বেশি মৌলিক বইয়ের সাহায্য তিনি নিয়েছেন এবং একটু ভেতরকার যে ব্যাপারগুলো কমন পড়ছিল 47-এ কিন্তু বেশ কিছু ডিপ কোশ্চেন এখান থেকে আসার কারণে এই কারণে অভিযাত্রী সাহিত্য চেয়ে আমি এই সাহিত্যকে এগিয়ে রাখবো, ঠিক আছে। কিন্তু ওইটা দেখে মজা পেতে পারেন, অনেক ছক টক করা বা এটা করে দেখে মজা পেতে পারেন, কিন্তু আসলে বিষয়টা কি, মানে মজা পেলে তো হবে না, আপনার রিয়েলিটিটা বুঝতে হবে। বাস্তবতা যদি আপনি দেখেন, বাস্তবতা যদি বিচার করেন, তখন সেক্ষেত্রে এই বইয়ের ইয়াটা হেল্প করবে অনেক, ঠিক আছে, নলেজটা অনেক হেল্প করবে, ঠিক আছে। তো অনেকে হয়তো এই বই আর হচ্ছে এই বইও নিতে পারেন, কারণ হয়তো অনেকে টার্গেট থাকতে পারে এটা থেকে সাহিত্য ব্যাকরণ শেষ করে এখানে মুখস্থ অংশ শেষ করা। অনেকে টার্গেট থাকতে পারে আমি সাহিত্য এটা পড়বো, এরপর ব্যাকরণ অন্বেষণ পড়বো আর মুখস্থ এটা পড়বো, ঠিক আছে। আবার অনেকের টার্গেট থাকতে পারে যে এই বইটাই জাস্ট পড়বো, শেষ, আমার আর কোনো বই পড়ার দরকার নেই, আর বিগত বছরের এই যে ইনসেপশনটারে নিয়ে এসে এটা শেষ করবো, শেষ। হ্যাঁ, মানে এটাও হয়, কোনো সমস্যা নেই। সো এটা আসলে এক একজনের এক এক রকম মর্জি, বা যাদের একদম ব্যাকরণ খুবই দুর্বলতা আছে, হয়তো এমন হতে পারে অনেকে দেখা গেল যে দুর্বল সবল অনেকেই আছেন যারা বাংলাবিদের প্রেজেন্টেশন হয়তো দেখলেন, হয়তো ফেসবুক পেজে গিয়েও তারা হয়তো জিনিসটা দেখার চেষ্টা করবেন বাংলাবিদ পেজের ইয়েতে, মানে ওইখানে দেখবেন যে এটা প্রেজেন্টেশন কেমন। এখানে তো আমি 19 পেজ দেখিয়েছি, তিনি হয়তো 60 পেজের মতো দেখিয়েছেন, ঠিক আছে, 60 পেজ ছবি তোলা। সো প্রেজেন্টেশন দেখে ভালো লাগলে আপনি ওই বইতেও যেতে পারেন, ঠিক আছে। দিন শেষে এখন এমন হয়ে গেছে যে অভিযাত্রী বইটাও ভালো, এটাও ভালো, MP3ও ভালো, খারাপ তো না, ঠিক আছে। হয়তো বর্তমান সময় বিবেচনা করলে আসলে এই বইগুলো একটু এগিয়ে থাকে, আমি এগিয়ে থাকা বইগুলো নিয়ে একটু কথা বললাম, কিন্তু ওগুলা কি খুব পিছিয়ে? একদম না, জাস্ট 19-20 পার্থক্য। হ্যাঁ, যেটাই হোক না কেন, আপনার হয়তো মোটামুটি ভাবে ভিতরের জায়গা দেখতে পেরেছেন। একটু লম্বা ভিডিও হওয়ার জন্য দুঃখিত, কিন্তু কিছু করার নেই, কারণ এইভাবে যদি অল্প অল্প করে আমি দেখাইতে চাই তাহলে হয় না, মানে জাস্ট বলি যে এটার মধ্যে এটা ভালো, এটা ভালো, শেষ। কিন্তু একটু পেজ টেজ উল্টায় টুল্টে দেখালাম তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে মোটামুটি ভাবে কি কি আছে না আছে। হ্যাঁ, এই আর কি বিষয়, বা একটু ডিটেলস বলার কারণে। যাই হোক, তো আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন। সামনে যদি আরো এরকম ভিডিও করি, ইনশাল্লাহ করব আপনাদের ভালোর জন্য, এবং আরো কনসাইজ করে নিয়ে আসবো, আরো ব্যাপারগুলো ইয়ে করে আসবো। হ্যাঁ, আশা করছি উপকৃত হবেন আস্তে আস্তে। হ্যাঁ, এই আর কি। তো মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক, এই কামনা করে, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।